প্রাণমিল ক্যান্ডিড কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি তসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে কথাকলি নৃত্য সম্পর্কে কিছু তথ্য। কথাকলি নৃত্য দক্ষিণ ভারতের নৃত্য। মহারাজ বীর কেরুলা বর্মা এর প্রবর্তক। এই নৃত্য মন্দির প্রাঙ্গণ অথবা উন্মুক্ত প্রাঙ্গণে হয়ে থাকে। কথাকলিতে যুক্ত হয়েছে কেরালার প্রাচীনতম নানা নৃত্যের উপাদান। এর মূল উৎস ছিল ধর্মীয় আনুষ্ঠানিকতা। দৈহিক কসরত কথাকলি নৃত্যের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বৈচিত্র্যময় চরিত্রগুলোতে নাট্যধর্মিতাও অনেক বেশি। বর্তমানে কথাকলি নৃত্য নাট্যে অভিনয় ও নন্দিকেশরের অভিনয় দর্পণের মুদ্রার প্রয়োগ অনেক বেশি। এই নৃত্য সাধারণত পুরুষরাই করে থাকে। নারী চরিত্রেও পুরুষরাই অংশগ্রহণ করে থাকে। কথাকলিতে নানা রঙের পোশাক, অলংকার ও মুখোশের বিচিত্র ব্যবহার লক্ষ্য করা যায়। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আবৃত্তি শিল্পী জান্নাতুল ফেরদৌসী লিজা। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন আপু? এই তো ভালো। কেমন লাগছে আমাদের আজকের কুইজ শোতে এসে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমারও বেশ ভালো লাগছে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে। ধন্যবাদ। আচ্ছা আপু, আপনি তো একজন আবৃত্তি শিল্পী, অভিনেত্রী এবং উপস্থাপক। আমি সর্বপ্রথমেই আবৃত্তি শিল্পের দিকে একটু আসি। আচ্ছা, আবৃত্তির অনুষ্ঠান বা চর্চা কেমন চলছে? আবৃত্তির অনুষ্ঠান চর্চা এখন বেশ চলছে। এখন মানে একটা সময় যেটা ছিল নাচ গান অভিনয়, এটার যে দর্শক শ্রেণীটা ছিল, মানে আবৃত্তিটা ছিল অনেকটা মানে মুষড়ে পড়া, যে খুব, কিন্তু এখন দেখছি টিকিট কেটে হয়তো আমরা যে প্রোগ্রামগুলো করছি, পুরো মানে দেশেই যে প্রোগ্রামগুলো চলছে সব জায়গাতে কিন্তু এর একটা দর্শক তৈরি হয়েছে, আছে, সবাই দেখছেন, সব বয়সের। অনুষ্ঠানগুলোতে কিন্তু আবৃত্তির অংশগ্রহণ বাড়ছে। হ্যাঁ, আবৃত্তির অংশগ্রহণ বাড়ছে, দর্শক শ্রেণী বাড়ছে, একদম মানে ছোট শিশু থেকে একদম বয়স্ক ব্যক্তিরা সবাই আসছেন এবং আমাদেরও ভালো লাগছে, আমরা উৎসাহিত হচ্ছি। আচ্ছা আচ্ছা আপু, এখন তাহলে আমারও খুব ভালো লাগছে একজন আবৃত্তি শিল্পীকে পেয়ে। এই জন্য আমারও এখন একটা আবৃত্তি শুনতে ইচ্ছে করছে। একটা আবৃত্তি শুনি আমরা। অবশ্যই। রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়া কবিতাটা শোনাচ্ছি তাহলে। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে। তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্ত মাসেই ফুলের সাজি বয়ে। পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে। মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে। সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। অসাধারণ, খুব ভালো লাগলো ধন্যবাদ আবৃত্তিটি। আচ্ছা, এবারে একটু জানবো, ইতিমধ্যে আমরা একটা আবৃত্তি শুনলাম, তো খুব আমার একটা ব্যাপার মাথায় করা নাড়ছে, সেটা হচ্ছে কোনো অনুষ্ঠানে যখন আবৃত্তি করেন তখন আবৃত্তিগুলো নির্বাচন করেন কিভাবে? এটা আসলে হচ্ছে মানে প্রোগ্রামগুলো হয়তো মানে কোনো না কোনো পারপাসে, হয়তো বিশেষ দিনগুলোকে, ওই দিনগুলোকে লক্ষ্য করে যে মানে আয়োজনটা কিসের উপরে আসলে চেষ্টাটা করি। নির্বাচন করেন? হ্যাঁ, চেষ্টাটা করি ওভাবে। ওই কবিতা মানে নির্বাচন প্রক্রিয়াটা ওরকম থাকে যে আজকে দিনের সাথে যায় বা কিছু, এই তো। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে মানে একটু ঝামেলায় পড়তে হয়েছে বা কোনো একটা আবৃত্তি নিয়ে একটু সমস্যায় পড়তে হয়েছে? এই ধরনের ব্যাপারগুলো জানবো, তবে একজন বন্ধু অপেক্ষা করছে। ফোনটা নিয়ে আমরা আমাদের কথায় আবারও ফিরছি।
হ্যালো, হ্যালো, আসসালামু আপু। কে বলছো? সাব্বির হোসেন। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? আপু, বলো। খেলার মাঠ, খেলার মাঠ। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8-এ। কোন স্কুল? পাহাড়তলী সিটি কর্পোরেশন ভালো বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, জার্মানি প্রথম ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করে কত সালে? ক 1930, খ 1934, গ 1942। বলো, জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। খ পুরো অপশনটা বলতে হবে। 1934। উত্তর সঠিক। ৳500 সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। টনি হিল কোন খেলার সাথে সম্পৃক্ত? ক ফুটবল, খ ভলিবল, গ ক্রিকেট। এটাও ঝটপট বলে ফেলো। খ এবারও পুরো অপশনটা বলতে হবে। ভলিবল। আচ্ছা, নিলাম। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা তোমাকে বলে দিচ্ছি, ক্রিকেট। নিউজিল্যান্ডের ক্রিকেট আম্পায়ার উনি। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু, আমি আশা বলছি। কেমন আছো? আপু ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। এবার বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? জানা অজানা। জানা অজানা। এতগুলো বিভাগ থাকতে এই বিভাগটি কেন পছন্দ করলে? আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটা শোনো মনোযোগ দিয়ে। বিশ্বের সবচেয়ে বড় পাইকারি ব্যবসার কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায়? ক দুবাই, খ বেইজিং, গ জাকার্তা। জলদি বলে ফেলো। অপশন খ বেইজিং। নিলাম। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে ক দুবাই। জানা হলো। আপু, আপনার কাছে ফিরে আসি। আমরা এই যে মানে কবিতাগুলো কিভাবে নির্বাচন করেন এবং তারপরে যে সমসাময়িক কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা কখনো, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। সমস্যা বলতে যেটা হচ্ছে, এটা একটা দীর্ঘমেয়াদী মানে চর্চা করে করে আমি কখনোই আসলে ওভাবে বলতে চাই না আমি আবৃত্তি শিল্পী, আমি শব্দ শ্রমিক। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, শিখছি, করছি, শিখছি এবং কিন্তু এই সময়ের মধ্যেই আমি অনেক মানে আমার অনেক গুরুজনদের অনেকের সান্নিধ্যে আমি এসেছি, যাদের স্নেহধন্য হয়েছি। তো সবার কাছ থেকে শিখছি, শিখতে শিখতে এগোচ্ছি। এবং হ্যাঁ, যখন আমি কোথাও একটা কবিতা পড়ব, ওটার প্রস্তুতিটা আসলে ওরকমই থাকে, যেহেতু এখানে উচ্চারণ মানে সব কিছু ব্যাপার থাকে, ভাব প্রকাশের, আবেগের, উচ্চারণের অনেকগুলো ব্যাপার সংযুক্ত থাকে। সেক্ষেত্রে মানে এখন পর্যন্ত পড়িনি সমস্যায়। এই তো। যে উচ্চারণের দখল থাকাটা কতটা জরুরি, এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো এবারে। হ্যাঁ, এটা তো হচ্ছে সর্বপ্রথম ব্যাপার, উচ্চারণে মানে দখল থাকাটা। তো প্রথমেই হচ্ছে উচ্চারণটা, এটা ঠিক রেখে একটা মানে একটা কবিতা যে আবৃত্তিটা সবাই একরকম করবে, হ্যাঁ ভাবরসের জায়গাটা এক থাকবে, মানে কি বোঝাতে চেয়েছেন সেটা থাকবে, কিন্তু এক একজন এক এক রকম ভাবে করতে পারে, কিন্তু সেক্ষেত্রে উচ্চারণটা সঠিক, শুদ্ধ এবং মানে সেক্ষেত্রে তো একই হবে। তো উচ্চারণের ব্যাপারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ উচ্চারণের জন্য, ভুলের জন্য একটা শব্দের মানে অর্থটা অন্যরকম হয়ে যেতে পারে। তো উচ্চারণের ব্যাপারটাই হচ্ছে সবার আগে। আচ্ছা, সবথেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে আবৃত্তির প্রতি যে ভালো লাগা বা ভালোবাসা, যাই বলি না কেন, শুরুটা আসলে কবে থেকে? শুরুটা ছোটবেলা থেকেই, মানে আমার ফ্যামিলি যেটা ছিল মানে কালচারাল সাইডে, মানে এসব করে সবকিছুর মধ্যে দিয়ে বেড়ে ওঠা। আব্বু আম্মু এটা পছন্দ করতেন, ওই মানে পারিবারিকভাবেই হচ্ছে ওই আগ্রহটার কারণেই মানে আমার মধ্যেই ওটা এসেছে, বুঝতে না শেখা থেকে। যখন মনে হলো হ্যাঁ আমি আবৃত্তি করছি, তখন আমার মানে ঘর ভর্তি অনেক পুরস্কার। সেটা ছিল মানে একান্ত ভালো লাগা থেকে করা। তো সেই তো শুরু হলো। তারপর কোথায় কোথায় শিখেছি এটা মানে
আবৃত্তিটা শুরু করেছি অনেক আগে, কিন্তু প্রশিক্ষণের ব্যাপারটা যদি আসে, আর মানে আমি যতটুকু ভালো করি সেটা সকল কিছুরই আমি মানে সেই প্রাপ্তিটার মূল আমি বলবো আসলে আমার আবৃত্তি গুরু শিমুল মোস্তফা, বরেণ্য আবৃত্তি শিল্পী। তো ওনার জন্যই আসলে আজ আমি যদি এখানে একটা কবিতা পড়ি সেটা ওনার জন্য। উনি আমাকে, আমি বলবো যে মানে এই শিল্পের এই আকাশটা উনি আমাকে দেখিয়েছেন, চার দেয়ালের ভিতর থেকে বের করে উনি আমাকে সেই আকাশটা দেখিয়েছেন। উনি বলেছেন আমাদের সংগঠন আছে একটা, বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। তো ওখানে ভাইয়া ডাকলেন, আসলাম, শুরু হলো। যখন এই মানে প্রশিক্ষণটা নেইনি তখন মনে হতো যে আমি অনেক কিছু পারি, আসলে মানে এটা মনে হতো যে আমার ভুল টুল হয় না, সব পারি। কিন্তু যখন মানে কোর্সটা করতে শুরু করলাম, আসতে শুরু করলাম, তো সেটা ছিল মানে আমি বলবো সেটা একটা স্বপ্নের সময়। ওই সময়টা মানে এক রকমের চিন্তা ভাবনার মানুষগুলো সব এক জায়গাতে, সবাই আবৃত্তিকে ভালোবাসেন, সবাই এই চর্চাটা করছেন, চিন্তাগুলো এক। এবং আমাদের তখন ক্লাস হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরমাণু ভবনের ওখানটাতে। তো সেটা ছিল একটা স্বপ্নের মতো সময়। আর মানে গল্প, আড্ডা, হাসি ঠাট্টা সব কিছুর ভেতর দিয়েই তখন শিখেছি। এবং শিমুল ভাইয়া যেটা ছিল যে আমাদের সাথে উনি মানে একটু বলতেই হয় যে ছোট থেকে যখন আমরা পড়াশোনা করেছি, মানে আমরা সামনের বেঞ্চিতে বসে থাকলে আমাদের সামনে চেয়ার টেবিলে আমাদের স্যাররা বসে আছেন, গুরুজনেরা বসে আছেন, এটাই তো। কিন্তু যখন আমরা আবৃত্তির ক্লাসটা করতাম না, যে ভাইয়া কি করতেন, মেঝেতে আমাদের সাথে বসে যেতেন, আমাদের সাথে বসে আমাদের সাথে আমাদের শেখাতেন। তো হয়তো ওর মধ্যে থেকে হচ্ছে মানে কেউ আসলে হয়তো মানে টিচার কে, ফার্স্ট আমি যেদিন গেছি সেদিন আমার কাছেও এটা মনে হয়েছিল যে টিচারকে, সে কেন মানে সবার মাঝে নিচে বসে আছে। কিন্তু পরে যেটা হলো যে হ্যাঁ, উনি একমাত্র মানুষ যিনি সবার সাথে একসাথে বসে, আমাদের গুরু হওয়া সত্ত্বেও সবার সাথে একসাথে বসে মেঝেতে বসে আমাদের সাথে আমাদের শেখাচ্ছেন, বকাঝকা করছেন। এই গল্পটা শুনবো, তবে একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা আবারও আমাদের কথায় ফিরছি। হ্যালো হ্যালো আপু, কে বলছো? আমার নাম সামিয়া। কেমন আছো? আমি ভালো আছি। কোন ক্লাসে পড়ছো তুমি? আমি ক্লাস 5 এ পড়ছি। আচ্ছা, এবার বলো কোন বিভাগটি তোমার পছন্দ? জানার আছে, বলার আছে। হ্যাঁ, জানার আছে, বলার আছে। জানার আছে, বলার আছে তো আমাদের প্রোগ্রামের নাম। তুমি জানা অজানা, এবার ঠিক আছে। কোন স্কুলে পড়ছো? রূপনগর মডেল স্কুল এন্ড কলেজ। খুব ভালো। প্রশ্নটা শোনো, সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় প্রায় 600 বছর আগের পুরাকীর্তির সন্ধান পাওয়া গেছে? ক সিরাজগঞ্জ, খ লালমনিরহাট, গ চুয়াডাঙ্গা। জলদি বলে ফেলো। লালমনিরহাট। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা জীবননগর দামুড়হুদা উপজেলায় পুরাকীর্তির সন্ধান পাওয়া যায়। ঠিক আছে, জানা হলো। আপু, আপনার কাছে ফিরে আসি। এবার একটা আবৃত্তি শুনতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, কোন আবৃত্তিটা শুনবো? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি। ঠিক আছে, শুনি আমরা। আমার পছন্দের, আশা করি অনেকেরই আমরা খুব ছোট্ট পছন্দের করে হবে। শুনবো আবৃত্তিটা। অবশ্যই। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিক তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর। জামার জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে
অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। খুব ভালো লাগলো, ধন্যবাদ। ধন্যবাদ এত সুন্দর একটা আবৃত্তির জন্য। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো, আমি নাদিয়া। কেমন আছো নাদিয়া? ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9-এ। খুব ভালো। জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? ছবির গ্যালারি। আচ্ছা, তুমি ছবিটা দেখো, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, বনফুল ছদ্মনামে পরিচিত এই ব্যতিক্রমধর্মী কথাশিল্পীর নাম বলো। ক সুনীতি কুমার চট্টোপাধ্যায়, খ বাহাদুর লাল, গ বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলো, ছবিটা দেখো ভালোভাবে। বলাই চলে চাঁদ যাচ্ছে। মুখোপাধ্যায়। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ছবির এই সঙ্গীত শিল্পীর নাম বলো। ক শর্মিলা দেবী, খ ফিরোজা বেগম, গ নীলুফার ইয়াসমিন। এটাও ঝটপট বলে ফেলো। নীলুফার ইয়াসমিন। এই উত্তরটাও সঠিক। 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার বলো, আমি কি যাব তৃতীয় প্রশ্নে? জি যাব। আচ্ছা, নিয়মটা তো জানা আছে নিশ্চয়ই। জি। আচ্ছা, যাচ্ছি। ইনি একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার ও সুরকার। তার নাম বলো। ক সলিল চৌধুরী, খ দেবব্রত বিশ্বাস, গ হেমন্ত মুখোপাধ্যায়। বলো জলদি। সলিল চৌধুরী। আচ্ছা, উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আপু, আপনার কাছে ফিরে আসি। আমরা কথা বলবো, তবে কথা বলার আগে একটা আবৃত্তি শুনবো। আচ্ছা, অপূর্ব দত্ত রচিত 2 বাংলা কবিতাটি শোনাচ্ছি। ঠিক আছে, শুনি। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানি ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী, আম লিচু কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবে কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ। এপার ওপার তার কাছে এক, ফেরান না কাউকেও। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের। সাম্যবাদের পুরোহিত তিনি, মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা। মসজিদি বলো মন্দিরই বলো, তার কাছে সব খোলা। এপারেও তিনি, ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা। একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি ফোঁতে, টান মারো তার মূলে। 2 বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। খুব ভালো লাগলো, অসাধারণ। ধন্যবাদ এত সুন্দর একটা আবৃত্তি শোনানোর জন্য। আমি প্রথমেই বলেছিলাম আপনি একজন আবৃত্তি শিল্পী এবং সেই সঙ্গে অভিনেত্রী এবং উপস্থাপক। এবার একটু অভিনয়ের দিকে আসি। তো বেতারে আপনি নিয়মিত অভিনয় করছেন, জি, সেই প্রসঙ্গে একটু শুনবো যে কেমন উপভোগ করেন। হ্যাঁ, এটা তো অন্যরকম একটা ব্যাপার। যে প্রথমে আমি মঞ্চে কাজ করেছি, কিন্তু তারপরে বেশ কয়েক বছর গ্যাপ, তারপরে রেডিওতে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হলাম। আচ্ছা, তো তারপরে যেটা হয়েছে এখানে তো জাস্ট মানে কণ্ঠস্বর দেয়াটা। তো আমরা মানে ভিজুয়ালি কাজ করতে গেলে যেটা হয়, আমি যখন নড়ছি চড়ছি সব কিছু করছি, ওই এক্সপ্রেশনের সাথে আমার ভয়েসটা কিন্তু ওইভাবে ডেলিভারি হয়ে যাচ্ছে। কিন্তু
আমি যখন একটা মাইক্রোফোনের সামনে আমি একজনকে চিন্তা করে মানে ওই ক্যারেক্টারটাকে আমাকে ওখানে প্লে করতে হচ্ছে। তো ফার্স্টের দিকে যেটা হতো একটু মানে মনে হতো হ্যাঁ একটু টাফ, তারপরে যেটা হয়েছে যে একান্তই ভালো লাগা এবং সেটাকে অনেক এনজয় করছি এবং চলছে কাজ। আচ্ছা আচ্ছা, এই তো। সেখানে কি জনসংখ্যামূলক নাটক বা হ্যাঁ, অন্যান্য নাটক আমি প্রথমে যেটা করেছিলাম ওটা ছিল বাল্য বিবাহ এবং পরিবার পরিকল্পনা নিয়ে একটা ছিল, ওটা ছিল সলেমন খোকা ভাই রচিত একটা নাটক। ওখান থেকে তারপরে যেটা করলাম জীবনের গল্প, জোবাইদুল ইসলাম রচিত একটা ইউনিসেফের মানে এটা কাজ ছিল, এবং যেটা 6 মাসের 30 পর্ব করার পরে ওটা এখন 2 বছরের জন্য মানে হয়েছে শুনলাম ওটা। কিন্তু ওই 30টা পর্ব করে যেটা হয়েছে ফার্স্ট দিন থেকে শেষ দিন পর্যন্ত আমি যখন প্রথমে শুরু করি ওই ক্যারেক্টার মধ্যে 2-1টা পর্ব যেটা হয়েছিল মানে ওই চরিত্রটার মধ্যে যেতে আমার যতটুকু সময় লেগেছে, তারপরে যেটা হয়েছে ওখানে চরিত্রটার নাম ছিল কুসুম। তারপর থেকে যেটা হয়েছে হ্যাঁ আমি আমার রেকর্ডিং রিহার্সাল তখন আমি মানে আমার কেউ নেই, আমি কুসুম, হ্যাঁ বাবা নেই মা নেই, দাদির কাছে মানে বেড়ে ওঠা একটা মেয়ে, এবং সেই হচ্ছে এক সময় মানে গ্রাম থেকে শুরু করে পুরো একটা দেশকে সে নেতৃত্ব দেয় এবং সে জাতিসংঘে পর্যন্ত চলে যায়। ওটা ছিল বয়সন্ধিকালীন ব্যাপার নিয়ে মেয়েদের, ওটা নিয়ে একটা মানে ব্যাপার ছিল, ওইটা নিয়ে একটা সম্মুখ আলোচনা ছিল এবং এরকম বিভিন্ন তথ্য ওখানে দেয়া হয়েছে। এবং এটা যেটা মনে হয়েছে যে আসলে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমি করতে করতেও যেটা মনে হয়েছে যে হ্যাঁ আমি এটা অনেক কিছু জানলাম এবং অনেক ব্যাপারে আমাদের যেটা ছিল একটু মানে একটু লজ্জাবোধ ব্যাপারটা ছিল এসব ব্যাপার নিয়ে হচ্ছে, কিন্তু এটা কাজ করতে করতে মনে হচ্ছে এটা মানে ন্যাচারাল কিছু ব্যাপার। হ্যাঁ এইসব ব্যাপার নিয়ে আমি আসি এর পাশাপাশি কিন্তু আপনি ভেতরে উপস্থাপনা করেছেন, আসলে এটা কি কিরকম উপভোগ করেন? হ্যাঁ এটাও ভালো লাগার একটা কাজ, যেটা হয়েছে যে উপস্থাপনা বেশ কিছু বিশেষ দিনের বিশেষ প্রোগ্রাম, বেশ অনেক প্রোগ্রাম উপস্থাপনা করেছি। আর সম্প্রতি যেটা হয়েছে এখানের যে আমাদের 97.6 একটা FM চ্যানেল আছে, সন্ধ্যা 7:30 থেকে ওটার অনিয়ার শুরু হয় রাত 11টা পর্যন্ত, ওটাই প্লাস অনুষ্ঠান ঘোষণায় উপস্থাপনায় মানে সম্প্রতি এটা মানে সরকারিভাবে তালিকাভুক্ত হলাম কিছুদিন হলো। আর এর আগে আপু আজকে তো কথা বলতে অনেক ভালো লাগছিল, আবৃত্তি শুনতে অনেক ভালো লাগছিল এবং ছোট ছোট গল্পগুলো আমরা করছিলাম, সময়টা কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আজ আপনি আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভ কামনা রইল আপনার জন্য। বাড়ি যাব আপনার কাছ থেকে একটা আবৃত্তি শুনতে শুনতে, তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন আপনি। অবশ্যই। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। বন্ধুরা, তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আমরা শেষ আবৃত্তিটা শুনবো এবার। আচ্ছা, শেষ আবৃত্তিতে চলে যাচ্ছি এবং এর আগে যেটা হচ্ছে এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের এই আয়োজনে আমাকে ডাকার জন্য। তো যেহেতু যাবার সময় সেহেতু কাজী নজরুল ইসলামের বিদায় বেলায় কবিতাটা শুনিয়ে দিচ্ছি। ঠিক আছে, শুনি আমরা। তুমি অমন করে গো বারে বারে জল ছলো ছলো চোখে চেয়েও না, জল ছলো ছলো চোখে চেয়েও না, ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথা তুর আঁখি কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হুহু করে বুক, চলার তোমার বাকি পথটুক পথিক, ওগো সুদূর পথের পথিক, হায় অমন করেও অকরুণ গীতে আখির সলিলে ছেও না, ওগো আখির সলিলে ছেও না। দূরের পথিক তুমি ভাবো বুঝি তব ব্যথা কেউ বোঝে না, তোমার ব্যথার তুমি দরদি একাকী। একাকী পথে ফেরে যারা পথ হারা কোনো গৃহবাসী তারে খোঁজে না, বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথার লেখা কি। দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধুধু মাঠে পথিক, এ যে মিছে অভিমান পরবাসী দেখে ঘরবাসীদের ক্ষতিকে, তবে জানো কি